এমএসসি ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী, আপনাদের পরীক্ষা অতি সন্নিকটে। সো আপনাদের এখানে আমরা ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশনের একেবারেই শর্টকাট সাজেশন নিয়ে আলোচনা করব। যারা একেবারেই পড়াশোনা করেননি তারা এই সাজেশনটা ভালো করে পড়ে গেলে আশা করি ভালো একটা মার্কস আপনারা তুলতে পারবেন। তবে আপনাকে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, কিছু প্রবলেম আছে যেগুলো পরিবর্তন হয়ে আসতে পারে, কিছু প্রশ্ন আছে যেগুলার প্রশ্নটাই শুধু পরিবর্তন হতে পারে বাট আনসারটা সেম থাকবে। আবার কিছু প্রবলেম আছে যেগুলো পরিবর্তন হয়ে আসতে পারে, সেক্ষেত্রে আপনার আনসারটাও পরিবর্তন হবে। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, তাহলেই ওকে। সো চলুন আমরা একটু শুরু করি। সো এইটা হচ্ছে আমাদের এমএসসি ফাইনাল ইয়ারের ডিফারেনশিয়াল এন্ড ইন্টিগ্রাল ইকুয়েশনের স্পেশাল সাজেশন। সো আপনারা জাস্ট আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আমার কথাগুলো যদি আপনারা মন দিয়ে শুনেন তাহলে দেখবেন আপনারা অনেক বিষয় কিন্তু ক্লিয়ারলি বুঝে যাবেন। সো ফার্স্ট অফ অল এখানে বলা হয়েছে যে পিকার্ডের পর্যায়ক্রমিক আসন্নীকরণ পদ্ধতি, এই প্রশ্নটা 4 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? 4 মার্কসের জন্য। মনে রাখতে হবে, আমার কথাগুলো জাস্ট একটু খেয়াল রাখতে হবে। এই যে কষি পিয়ানোর যে অস্তিত্বশীলতা উপপাদ্য, এইটা মোটামুটি 10 মার্কস আপনারা কমন পাবেন। মোটামুটি 10 মার্কস আপনারা কমন পাবেন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি। পিকার্ডের পর্যায়ক্রমিক আসন্নীকরণ যে পদ্ধতি, এইটা যদি গ বিভাগে আসে, ঠিক আছে? গ বিভাগে যদি আসে তাহলে এইটার সাথে একটা অঙ্ক থাকবে। মনে করেন এটা 11 নম্বরে আসলো, তো 11-র কতে হচ্ছে আমাদের এই যে পিকার্ডের পর্যায়ক্রমিক আসন্নীকরণ পদ্ধতি থাকলো, আর এই যে খ নম্বরে হচ্ছে এই পিকার্ড রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকলো। এরকম কিন্তু আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন লিপচিজ শর্ত সিদ্ধ করে এই টাইপের একটা প্রবলেম অবশ্যই আসবে। অবশ্যই আসবে, আমি আবারও বলি। দেখেন এই যে লিপচিজ শর্ত সিদ্ধ করে, দেখেন লিপচিজ শর্ত সিদ্ধ করে এই টাইপের একটা প্রবলেম অবশ্যই পরীক্ষাতে আসবে। যদি সেটা ছোট প্রশ্ন হয় তাহলে 4 মার্কসে আসবে, আর যদি বড় প্রশ্ন হয় তাহলে 10 মার্কসে আসবে, বাট একটা প্রশ্ন অবশ্যই আসবে। সো লিপচিজের শর্ত রিলেটেড আপনাকে নিয়মগুলা ফোকাস করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আসেন এখানে আরো কিছু প্রশ্ন আমরা দিয়েছি, একটু খেয়াল করব। সো এখানে দেখেন লিপচিজের আরো একটা প্রশ্ন দেয়া আছে। এইটা একটু খেয়াল করি আমরা। আদিমান সমস্যা এত এর অস্তিত্বশীলতা এবং অনন্যতা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, মানে এই প্রশ্নটা আসার পসিবিলিটি খুবই 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 বেশি। ঠিক আছে? এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই 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 বেশি। তারপর এখানে আরো একটা সমস্যা আছে, এটাও একটু দেখে যাবেন। এটা আমাদের পেড কোর্সের ক্লাস 33 এর মতো আর কি। তো দেখেন খুবই ইম্পর্টেন্ট এগুলো। তারপর দেখেন এখানে পিকার্ড রিলেটেড আপনার তিনটা প্রশ্ন দেওয়া আছে। আশা করা যায় পিকার্ড থেকে আপনারা অবশ্যই একটা প্রশ্ন কমন পাবেন। প্রতি বছর পিকার্ড মেথড থেকে একটা প্রশ্ন আসে। সো যদি আপনাদের কপাল খারাপ না থাকে তাহলে এই পিকার্ড মেথড থেকে আপনারা 100% একটা প্রশ্ন কমন পাবেন, এবং মোস্ট প্রবাবলি এই তিনটা থেকে আপনারা একটা কমন পাবেন যদি আপনাদের ভাগ্য খারাপ না হয় আর কি। সো এখানে পিকার্ডের তিনটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। এই তিনটা প্রশ্ন যদি আপনারা ভালো করে পড়েন, আশা করি আপনারা একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন। এবং বড় প্রশ্নগুলো যদি আসে সেক্ষেত্রে 10 মার্কসে আসবে, ছোট প্রশ্ন আসলে 4 মার্কসে আসবে। তারপর দেখেন এখানে আমরা তিনটা থিওরাম দেখতে পাচ্ছি। তার মধ্যে এই যে থিওরামটা, যে পরামিতি পরিবর্তন সূত্রটি, এইটা প্রশ্ন চেঞ্জ হয়ে আসতে পারে। এইটার প্রশ্ন পরিবর্তন হয়ে আসতে পারে, ঠিক আছে? প্রশ্ন পরিবর্তন হয়ে আসতে পারে, কারণ এই প্রশ্নটার আরেকটা নাম আছে, আমার এক্স্যাক্টলি মনে নাই। ঠিক আছে? সো এইটা পরামিতি পরিবর্তন সূত্রটি বর্ণনা করে এরকম আসতে পারে। এইটার আরেকটা নাম আছে, ওইটাও আসতে পারে। অথবা এটার যে ডেফিনেশনটা আছে, অর্থাৎ এই পরামিতি পরিবর্তন যে সূত্রটা আছে সেইটা দিয়ে সেটাকে এক্সপ্লেন করার কথা বলতে পারে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং মোটামুটি এটা পরীক্ষাতে কনফার্ম আসবে। ঠিক আছে? মোটামুটি এইটা পরীক্ষাতে আসবেই। সো এটা 4 মার্কসে আসার সম্ভাবনাই বেশি। 4 মার্কসে আসার সম্ভাবনাই বেশি, বাট 10 মার্কস আপনাদের ভাগ্য ভালো থাকলে আসতে পারে। আচ্ছা, তারপর দেখেন এখানে বেশ কিছু প্রবলেম আছে আমরা একটু দেখতে পাচ্ছি। তার মধ্যে এই প্রবলেমটা একটু ভালো করে দেখে যাবেন। এই যে প্রবলেমটা, এইটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। এইটা আসলে সাধারণত 4 মার্কসেই আসে। আর এগুলো একটু দেখে যাবেন, এখানে খুব কম সংখ্যক প্রশ্ন দেয়া আছে। তারপর দেখেন এখানে আমরা আরো কিছু ছোট ছোট সমস্যা দেখতে পাচ্ছি। এগুলো ভালো করে পড়ে যাবেন, ঠিক আছে? এগুলো থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি খুবই বেশি। এই যে দেখেন অন্তরক এবং
যুগল সমীকরণ, অর্থাৎ এই যে প্রশ্নটা এখানে লেখা আছে, প্রশ্নটা এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে আমি পার্সেন্টেজ দিয়ে রেখেছি, এবং এইটা পরীক্ষাতে আসলে 10 মার্কসই আসার পসিবিলিটি খুবই বেশি। ভাগ্য ভালো থাকলে 10 মার্কসই আসবে, বাট যদি খারাপ থাকে তাহলে 4 মার্কসে আসতে পারে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এই যে প্রশ্নটা এটা মোটামুটি আপনাদের আসবেই, ঠিক আছে? এইটা মোটামুটি আসবেই পরীক্ষাতে। অন্তরক এবং যুগল সমীকরণের মধ্যে যে রিলেশন, অন্তরক এবং যুগল সমীকরণের মধ্যে যে রিলেশন, সেইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখেন এই যে প্রবলেমটা, এইটা 10 মার্কসে আসার সম্ভাবনা খুবই বেশি, এইটা 10 মার্কসে আসার সম্ভাবনা খুবই বেশি। এই যে প্রশ্নটা, খালি জাস্ট আমার কথাগুলো শুনেন। দ্বিতীয় ক্রমের ফ্রেডহোম যুগল সমীকরণের সমাধান পদ্ধতি, দ্বিতীয় ক্রমের ফ্রেডহোম যুগল সমীকরণের সমাধান পদ্ধতি, ঠিক আছে? এইটা পরীক্ষাতে আসবেই, এটা 10 মার্কস আসবে। তাহলে দেখুন এই পেজ থেকে আপনারা 20 মার্কস কমন পাচ্ছেন, অর্থাৎ এই যে 1টা 2টা 3টা 4টা প্রশ্ন দিয়েছে, এই চারটা থেকেই আশা করি আপনারা 20 মার্কস কমন পাবেন, ঠিক আছে? আবারও আমি বলি, এই 4টা প্রশ্ন থেকে আপনারা 20 মার্কস কমন আশা করি পাবেন। এই যে প্রবলেমটা আদিমান সমস্যা, এটা বড় প্রশ্নের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। আর এই যে প্রবলেমটা দ্বিতীয় ক্রমের ফ্রেডহোম যুগল সমীকরণের সমাধানের যে মেথড, সেইটা এই দুইটা থেকেই আসবে আশা করি। কপাল ভালো থাকলে দুইটাই আসবে, এইটাও সাথে চলে আসতে পারে। মানে এই দুইটা থেকে মোটামুটি বলাই যায় আপনারা 20 মার্কস মিনিমাম পাবেন, মানে এই 4টা থেকে মিনিমাম আপনারা 20 মার্কস পাবেন। তারপরে দেখেন, কথা শুনেন, তারপর দেখেন এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থিওরাম, ঠিক আছে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর আসেন এই যে আইগেন মান এবং আইগেন ভেক্টর, এই নিয়ম থেকে দেখেন, এই নিয়ম থেকে আপনারা 10 মার্কস অবশ্যই পাবেন, 10 মার্কস অবশ্যই পাবেন, 10 মার্কস অবশ্যই পাবেন। আমি আবারও বলি, আপনার আইগেন মান আইগেন ভেক্টর নির্ণয়, অর্থাৎ সমমাত্রিক যুগল সমীকরণে যে একটা সমমাত্রিক যুগল সমীকরণ দেওয়া আছে, এই টাইপের যুগল সমীকরণ থেকে আইগেন মান আইগেন ভেক্টর নির্ণয় রিলেটেড একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে পাবেন 10 মার্কসের জন্য। তো এইটার জন্য আমি এখানে দুইটা প্রবলেম দিয়েছি, এই যে দুইটা দিয়েছি, এই দুইটা থেকেই আপনারা আশা করি এই দুইটা থেকেই আপনারা একটা প্রশ্ন কমন পাবেন, যদি আপনাদের ভাগ্য খারাপ না থাকে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এইগুলা যে কতটুকু গুরুত্বপূর্ণ আপনাদের আমি বোঝাতে পারবো না। তারপর দেখেন দেখেন এই যে প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন। আপনার যুগল সমীকরণটি সমাধান করতে হবে। এইটা হচ্ছে যে মানে এই সমস্যাটির আইগেন মান আইগেন ভেক্টর নির্ণয় করতে হবে, আর এটা হচ্ছে যুগল সমীকরণটিকে সমাধান করতে হবে, যুগল সমীকরণটিকে সমাধান করতে হবে। তাহলে এই সমাধান যে প্রশ্নটা, এইটা দেখেন মোস্ট ইম্পর্টেন্ট ভাই, খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রশ্নটা, এইটা হচ্ছে 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। দেখেন এই লাস্ট 2 পেজে আমি যে প্রবলেমগুলো আপনাদের বলতেছি, যেমন লাস্ট পেজে আমি 4টা প্রশ্ন বলেছি, এখানে আমি 5টা প্রশ্ন বলেছি। কয়টা প্রশ্ন হলো? 9টা প্রশ্ন। কয়টা প্রশ্ন হচ্ছে? 9টা প্রশ্ন। এই যে দেখেন এখানে আইগেন মান আইগেন ভেক্টরে আরো 2টা প্রশ্ন দেয়া আছে। কয়টা হলো? 11টা প্রশ্ন। কয়টা হলো? 11টা প্রশ্ন। জাস্ট কথাগুলো শুনবেন। 11টা প্রশ্ন। এই যে আরেকটা প্রশ্ন দেখেন, একটু খেয়াল করেন। দ্বিতীয় ক্রমের ভোল্টেরা যুগল সমীকরণের সমাধান বিদ্যমানে প্রয়োজনীয় শর্তাবলী বর্ণনা করো। এইটা মোটামুটি কনফার্ম আসবে। দেখেন এই যে এখানে হচ্ছে ভোল্টেরা যুগল সমীকরণের সমাধান বিদ্যমান থাকার যে শর্ত, এটা হচ্ছে একটা প্রশ্ন। একটু আগে আমরা একটা প্রশ্ন দেখেছিলাম ফ্রেডহোম যুগল সমীকরণের সমাধান পদ্ধতি। এই দুইটা থেকে 100% একটা প্রশ্ন আসবে। দেখেন এই যে একটা প্রশ্ন, দ্বিতীয় ক্রমে ভোল্টেরা যুগল সমীকরণের একটা প্রশ্ন, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আর একটা প্রশ্ন ছিল না? এই যে দেখেন, এই যে দ্বিতীয় ক্রমের ফ্রেডহোম যুগল সমীকরণ সমাধান পদ্ধতি, এই দুইটা থেকে 100% আপনারা 10 মার্কস পাবেন। কপাল ভালো থাকলে দুইটা থেকে 20 মার্কস আপনারা পেয়ে যাবেন। তবে 20 মার্কস পাওয়ার পসিবিলিটি খুবই কম। একটা প্রশ্ন আসার পসিবিলিটি খুবই বেশি। ঠিক আছে? তারপরে যে এগুলো হচ্ছে ভোল্টেরা যুগল রিলেটেড আপনার ম্যাথমেটিক্যাল প্রবলেম। ভোল্টেরা যুগল রিলেটেড হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম। এই যে প্রবলেম, এই টাইপের একটা প্রবলেম পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। একটু জাস্ট দেখে যাবেন আপনারা। তারপর হচ্ছে এই যে ছোট প্রবলেম, এগুলো 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো পড়লে আশা করি আপনারা কমন পেয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে এইটা দেখেন, এইটা হচ্ছে আপনাদের মোটামুটি 4 মার্কস আপনারা কনফার্ম পাবেন। 4 মার্কস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপরে যে দেখেন আরেকটা ভোল্টেরা যুগল সমীকরণ রয়েছে। মূল কথা হচ্ছে ফ্রেডহোম যুগল সমীকরণ এবং ভোল্টেরা যুগল সমীকরণ যে দুইটা চ্যাপ্টার রয়েছে,
এই চ্যাপ্টার থেকে মোটামুটি 40-45 মার্কস চলে আসে শুধু এই টপিকগুলা থেকে। সো এইগুলোতে বেশি ফোকাস দেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর যারা পারেন তারা গ্রিন ফাংশন বা এই প্রশ্নগুলো একটু দেখে যাবেন, বাট যারা পারেন এগুলোকে স্কিপ করেন। এখন মূল কথা হচ্ছে এখানে যে কথাগুলো আমি বলেছি এগুলো একটু ভালো করে শুনবেন। যদি ভিডিওটা না বুঝেন ভালো করে বুঝবেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। বাট যে প্রশ্নগুলোকে আমি মোস্ট ইম্পোর্টেন্ট বলে দিয়েছি সেইগুলো ভালো করে করবেন, তাহলেই দেখবেন ডিফারেনশিয়াল এন্ড ইন্টিগ্রাল ইকুয়েশনে আর কোনো প্রবলেম আপনার থাকবে না। সব বিষয় আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। বেস্ট অফ লাক।